প্রায় সপ্তাহ পর শেহজাদের চিঠি পেলেন খোদেজা। চিঠি মেলতেই তাতে শেহজাদের হাতের লেখ দেখতে পেলেন তিনি। শেহজাদ লিখেছে, আসসালামু আলাইকুম আম্মা। আমি জানি আপনার দোয়া সবসময় আমার মাথার উপরে থাকে, তারপরে দোয়া চেয়ে নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। শীঘ্রই মহলে ফিরছি আমি। বড়দের সালাম আর ছোটদের ভালোবাসা দেবেন। আপনার পুত্র সম্পূর্ণ ভালো আছে। আপনি শরীরের যত্ন নেবেন, আব্বাজানের খেয়াল রাখবেন। শিবান সোনাকে বলবেন তার ভাইজান দ্রুত ফিরছে। খোদেজা চিঠি পড়ে এক ফোঁটা চোখের জল ফেলল। অসুস্থতা, সন্তানের চিন্তায় শেহরামের কর্মকাণ্ডে গত 1 মাসের ব্যবধানে তার শরীর শুকিয়ে গেছে। চোখের কোটরে ঘন কালির লালিমা। চোখের জলটুকু মুছে খুব খুব করে কেশে উঠে সাফায়াতকে বলল, আর অপরূপা মেয়েটা, তার কোনো খোঁজ পাইনি? সাফায়াত বলল, ভাইজান এবার রূপার কথা বলেনি, খুঁজে পেয়েছে কিনা তাও বলেনি। আশা করছি ভাইজান নিজে এসে সবটা বলবেন। খোদেজা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কাশিতে ওনার গলা ধরে যাচ্ছে। কোনো মতে বললেন, এই 1 মাস মেয়েটা কোথায় আছে? তার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ডাকাতরা কি তাকে অক্ষত রেখেছে? হে খোদা, তুমি তার হেফাজত করো। শায়রা কক্ষে প্রবেশ করলো। তার চোখ মুখ রুক্ষ সূক্ষ্ম। সাফায়াত তার দিকে দৃষ্টি মেলে তাকালো। শায়রা চোখ সরিয়ে নিয়ে খোদেজার সামনে গরম পানির গ্লাস রেখে বলল, ভাইজানের চিঠি এসেছে শুনলাম। কি লিখেছেন উনি? সোহিনী, ততিনী, শবনম আর আয়েশা কক্ষে এলো। শিভানও এলো সোহিনীর সাথে। এসেই খোদেজার পাশে বসে বলল, শেহরাম ভাইজান কবে আসবেন? ভাইজানকে কতদিন দেখি না। খোদেজা তাকে বুকে টেনে নিয়ে বলল, ভাইজান তোমার জন্য আদর পাঠিয়েছে আর সবাইকে ভালোবাসা জানিয়েছে। খুব শীঘ্রই ফিরছে। শিবান খুশি হলো, বলল, খুব মজা হবে। ভাইজান এলে আস্ত কোরমা খাবো, বড় মাছের মাথা। ভাইজান আমাকে কাটা বেছে খাওয়াবেন। শায়রা তার ফুলো গাল টেনে দিয়ে বলল, যেন তাকে সবাই অভুক্ত রেখেছে। ভাইজানের সামনে এমনটা বললে তিনি কি ভাববেন? ভাববেন ছোট বাবুকে কেউ খেতেই দেয়নি এতদিন। শিবান গান ফুরিয়ে বলল, এতদিন শেহরাম ভাইজানের বকুনি খেয়েছি, তাই খাবারের কথা মনে নেই। কথাটা সে মজা করে বললেও উপস্থিত সকলের মুখে নেমে এলো ঘন আধার। খোদেজা সাফায়াতকে উদ্দেশ্য করে বলল, সে কোথায় এখন? অপরূপাকে পেলে তো হাত পা ভেঙে বন্দি করবে বলেছে, পেল না? ভাইজান পাননি, রাত দিন খুঁজে। উনি কি করে পাবেন? খোদেজা ভারাক্রান্ত মনে বলল, সে না পেলেও ভালো। পেলেও কি মেয়েটাকে শান্তি দেবে? কোথায় চেয়ে গেল মেয়েটা? শিবান বলল, শেহরাম ভাইজান বলেছে সুন্দর বউ মরে গেছে। সত্যি মরে গেছে? সোহিনী বলল, এসব বলো না ভাইজান, এভাবে বলতে নেই। খোদেজা বলল, ডাকাতের হাতে পড়েছে। ওদের মনে কি মায়া দয়া আছে? কে জানে বেঁচে আছে কিনা। শেহজাদ হয়তো তাকে ফিরে না পেয়ে চলে আসবে বলেছে। সে যেখানে থাকুক, ভালো থাকুক। মসজিদ ঘিরে ফেলেছে শেহরামের সৈন্যরা। মুলবি আর রাঁধুনিগুলোকে বন্দি করলো সত্যিটা জানার জন্য। শেহজাদের সৈন্য অল্প সংখ্যক, শেহরামের সৈন্য অনেক। সম্রাট বারণ করে গিয়েছে যাতে কারোর গায়ে কোনো আঘাত না লাগে। প্রয়োজনে তারা এ পথে এসেছে তা বলে দিতে, কারণ তাদের অব্দি পৌঁছাতে পারবে না তারা। কাশিম আর বাকি সৈন্যরা শেহরামের সৈন্যের উপর আক্রমণ করতেই তা মৌলবি আর রাঁধুনিদের প্রাণে মারবে বলে ভয় দেখালো। কাশিম দেখলো পরিস্থিতি বেশ জটিল। মসজিদের মধ্যে কালো ঘোড়ার উপর বসা শেহরাম আদেশ দিল, সব কয়টাকে মার, যতক্ষণ না সত্যি বলবে। কাশিম রাঁধুনিকে ইশারা করে বলতে বলে দিল। রাঁধুনি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, সম্রাট পশ্চিম পাহাড়ের দিকে গিয়েছেন সেই মেয়েটিকে নিয়ে। নিকার কথা কাউকে বলতে হলো না। শেহরাম তা বিলক্ষণেও ভাবতে পারল না। তবে শেহজাদের সাথে অপাকে বেশিক্ষণ থাকতে দেওয়া যাবে না, কিছুতেই না। সবাইকে ধাক্কা দিয়ে ফেলে সৈন্যদল শেহরামের পিছন পিছন পশ্চিম পাহাড়ের দিকে ছুটে গেল। বৃষ্টির শাক সম্বাদন বার্তা ছড়িয়ে মেঘমুক্তর আকাশে মেঘের আঁচল সরিয়ে হিরে রূপী আলো উকি দিচ্ছে ধরণীতল। সাথে মেঘের গুঞ্জন শোনা মাত্রই অপরূপার মসৃণ ললাটে ভাঁজ পড়ল। চোখ দুটো শুরু করে ঊর্ধ্ব গগনে চোখ মেলতেই শঙ্কিত মনে বলল, বৃষ্টি চলে এলো বলে এখন কি করব? শেহজাদ তার ঘোড়াকে কূপ থেকে পানি খাওয়াচ্ছিল। অপরূপার প্রশ্নে ঘাড় ফিরিয়ে তাকানোর পর একবার আকাশে পর্যবেক্ষণ করলো। বলল, কি আর করবে, ভিজবে। অপরূপা চুপ থাকলো। ঠাটবাট বজায় রেখে চলা এত বড় মাপের মানুষ যদি কথার মজা ওড়ায় তাহলে কিছু বলার নেই। আমরা প্রস্তুত, চলো রওনা দেই। অপরূপা চোখে চোখ পড়তে সাথে সাথে শেহজাদ এগিয়ে এসে খানিকটা ঝুঁকে প্রশ্ন ছুড়ল, কিছু বলতে চাও? আপনার ভাই কি মসজিদে আসছিল যার কারণে আপনি চলে এলেন? শেহজাদ সেই কথা কানে না তুলে বলল, তুমি কি ভিজতে চাও? আপাতত কোনো পোশাক নেই, ভিজে গেলে ভেজে কাপড়ে এই রাত পার করতে হবে। কথা না বলে ওঠো।
শাহজাদ ঘোড়ার পিঠে চেপে বসলো। অপরূপার মন খারাপ করে তার পিছনে গিয়ে বসলো। শাহজাদ ওর মুখের রং পরিবর্তন দেখে হতাশার নিঃশ্বাস ছাড়লো। সে আছে মহা চিন্তায়। এই গত 1 মাস রূপাকে খুঁজতে বেরিয়ে জঙ্গলে, বনে, বাদারে, গাছের নিচে সৈন্যদের সাথে রাত কাটিয়েছে সে। কিন্তু এখন সাথে রূপা আছে। আপাতত একটা মাথার ছাউনি দরকার পড়বে। ভাবতে সে অপরূপাকে 2 হাতে টেনে এনে বুকের কাছে রাখলো। অপরূপা শক্ত করে 2 হাতে বেষ্টনী দ্বারা শাহজাদকে ধরলো। ঘোড়ার টব্য গিয়ে ছুটে চললো বাদল হাওয়ার সাথে পাল্লা দিয়ে। ইচ্ছে গুলি শুরু হলো ঝুমঝুমিয়ে। শাহজাদ গতি মন্থর করতে অপরূপা তাকে ছেড়ে 2 হাত মেলে দিয়ে গায়ে বৃষ্টি মাখলো। শাহজাদ ঘাড় ফিরিয়ে তাকাতেই আবারও শাহজাদকে ধরলো। চোখ নত করে নিল লজ্জা পেয়ে। মুখটা আকাশের দিকে করে রেখে বৃষ্টির মিষ্টি গন্ধ শুকে নিল। কতদিন সে মন ভরে বৃষ্টি দেখেনি, ছোঁয়নি। বাড়িতে থাকাকালীন দাদিজানের বারণা শুনে সুভাদের বাড়ি ছুটে যেত সে। 2 জনে মিলে পদ্মবিলে সম্পান চুরোতে যেত। হালকা রিনিঝিনি বৃষ্টির সাথে ঝিলের পানির সম্পানদের নাড়ার মজাই অন্যরকম। আজ যেন ঠিক সেই আনন্দটাই পাচ্ছে, হয়তো তার চেয়েতেও বেশি। এই পথ আজ নাফোরাক। অন্ধকারটার ঝাঁপি নামিয়ে দিতেই আকাশ ধীরে ধীরে ঝাপসা হচ্ছে। বৃষ্টির তোড়জোড় বাড়ছে। শাহজাদ উপায়ন্তর না দেখে একটা বটগাছের নিচে গিয়ে অবস্থান করল। রূপনগর এখনো বহুদূর। তাছাড়া এই অন্ধকারে বৃষ্টি মাথায় ঘোড়া বেশি দূর ছুটতে পারবে না। কিভাবে কিছু ভেবে কুল পায় না সে। অপরূপা বটগাছের নিচে দাঁড়িয়ে বলল, এখানেও কম বেশি বৃষ্টি পড়ছে। আপনি তো ভিজে গেছেন। শাহজাদ চিন্তিত হয়ে বলল, তুমিও ভিজে গেছো। এই পথে আসাটা ঠিক হয়নি। যাবই বা কোন দিকে? বৃষ্টি না এলে এই বটগাছের নিচেই থেকে যেতাম। এখন তো সমস্যা। শাহজাদের চিন্তা দেখে অপরূপার খারাপ লাগলো। বিকট শব্দে বাজ পড়েছে। তা দেখে শাহজাদ অপরূপার পাশে এসে দাঁড়ালো। বলল, ভয় পেও না, একটা ব্যবস্থা হবে। অপরূপা ভরসা পেল। তারা কয়েকটা মুহূর্ত দাঁড়িয়ে সেথায়। হঠাৎ দূরে পাহাড়ের উপর হতে আলোর মশাল জ্বালিয়ে একদল ডাকাত সৈন্যদের ছুটে দেখা গেল। আবরক নির্মল মশাল হওয়ায় বৃষ্টির জল তো নিভিয়ে দিতে পারছে না। দাউ দাউ করে মশালের আগুনের আলোয় পরিষ্কার সব দেখা যাচ্ছে। নিশ্চয়ই ভাইজানের লোকজন। এই মুহূর্তে অপরূপাকে পেলে তুলে নিয়ে যেতে উনি 2 বার ভাববেন না। অপরূপা তা দেখে শাহজাদের হাত চাপিয়ে ধরল। কিছু একটা করুন, এই মুহূর্তে গা ঢাকা দিতে হবে। আমি ওনার মুখোমুখি হতে চাই না এখন। আপনি একা সবার সাথে কি করে লড়বেন? আমার কাছে অস্ত্র নেই। প্রস্তুত হয়ে ওনার মুখোমুখি হব, তার আগে নয়। আমার কথা শুনুন। শাহজাদ ওর ভীত সন্ত্রস্ত মুখের দিকে তাকিয়ে আশ্বাস দিয়ে বলল, এত ভয় পাওয়ার কিছুই নেই রূপা। অপরূপা শান্ত হলো। শাহজাদ এক হাতে ঘোড়া, অপর হাতে রূপার হাত ধরে দ্রুত পায়ে পাহাড়ের পদদেশে অবস্থিত একটি গুহার সামনে গিয়ে থামলো। চারিদিকে অন্ধকারে ঢেকে যাচ্ছে। কিছু একটা করতে হবে তার আগে। শাহজাদ দেখলো ছোট ছোট মশাল হাতে 2 জন লোক কথা বলতে বলতে হেঁটে চলে যাচ্ছে। শাহজাদ তাদের ডাক দিল। লোকগুলো ঘাড় ফিরিয়ে তাকালো, পায়ে হেঁটে এলো। শাহজাদকে দেখে তারা হতচকিত। সম্রাটের কথা শুনেছে তারা, কোনো একটা মেলায় দেখিয়েছিল। আজ সামনাসামনি দেখে মনে হলো তারা ভুল দেখছে। শাহজাদ তাদেরকে সবকিছু খুলে বলতেই তারা আনন্দের সহিত বলে উঠল তাদের সাথে যেতে। তারা কাঠোরে একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকদিনের জন্য বসতি করেছে পাহাড়ের ধস নামায়। পাহাড়ের নিচে তাদের বাড়িঘর চাপা পড়েছে। তাই জঙ্গলের মধ্যিখানে সেই পরিত্যক্ত বাড়িতে তারা স্ত্রী সন্তান নিয়ে চাইলে সেথায় থাকতে পারেন রাতটা। কষ্ট হবে, কিন্তু বৃষ্টি থেকে আশ্রয় তো পাবেন। অপরূপা শাহজাদকে বলল রাজি হতে। শাহজাদের রাজি হতে চাইল না। হঠাৎ একটা কথা মনে পড়ায়। আমার বিশ্বাস নতুন বিবাহিত বধূদের উপর খারাপ জিনিসের বেশি আসক্ত হয়ে পড়ে। যদিও সে সেই সব পুরোপুরি বিশ্বাস করে না, কিন্তু মনের ভেতর থেকে খচখচানি পুরোটা গেল না। উপায়ন্তর না দেখে সে রাজি হলো। বৃষ্টি থেমেছে। মেঘের গুঞ্জন এখনো রয়েছে। বৃষ্টি আরো হবে। ঝিঝি পোকার শব্দে কান উঠে যাওয়ার মতন অবস্থা। অপরূপায় শাহজাদ ভেজা। বৃষ্টির পানি সপসপ করছে গায়ে। জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে অপরূপার পাদুকায় কখন কাঁটা ঢুকে গিয়ে পা কেটে গেছে সে টেরও পায় না। যখন সেই বাড়িটার কাছাকাছি গেল, দেখলো প্রকাণ্ড একটি বাড়ি, যার চারপাশে দাও দাও করে কাঠপোড়া আগুন জ্বলছে। চারপাশটা সে আলোয় আলোকিত। বাড়িটা অদ্ভুত। দেওয়াল ধসে ধসে পড়ছে। মাথার উপরে ছাদ ভেঙে পড়ার দশা। পানি পড়ছে। বাড়ির চারপাশে বনলতা ঝোপঝাড় বেড়ে উঠেছে। মেঝেতেও শ্যাওলাঝরা পাতা বিছিয়ে আছে। সেই বাড়ির ভেতরে বাঁকা হয়ে একটি গাছ
বেড়ে উঠেছে। গাছটি কোনো পাতা নেই, শুধুই ডাল রয়েছে। অপরূপা দৃশ্যটা ভারী সুন্দর লাগলো। বাড়িটির দরজা জানালা কিছুই অবশিষ্ট নেই। দরজার সামনে কাটা গাছ জমিয়ে জমিয়ে দেওয়ালের মতন বানিয়েছে স্ত্রী সন্তানদের সুরক্ষার কবচ হিসেবে। বাড়িটির সামনে কক্ষের পরে কক্ষটি একটা পাশ পরিষ্কার করে দুই পরিবার থাকার বন্দোবস্ত করেছে। সামনের কক্ষটি হয়তো বসার ঘর ছিল। অনেকটা জায়গা জুড়ে কক্ষটি। শাহজাদ বলল, এখানে কিভাবে থাকবো? জন্তু জানোয়ারের আপনাদের আক্রমণ করবে না? করে সাহেব, চারপাশে আগুন জ্বালিয়ে রেখেছি। আগুন দেখলে তারা আর আসে না। প্রথম দিকে অনেক বেশি জ্বালাতো, এখন আর করে না। তবে সাপখোপের আখড়া বেশ। হাতে টাকা এলেই লোকাতলে চলে যাব এই শীতে। বাচ্চাদের নিয়ে এখানে থাকাটা কষ্টের। অপরূপার মায়া হলো। এদিকে পায়ের যন্ত্রণা বাড়তে লাগলো। কি হলো কে জানে। আপাতত একটা ঘুমানোর জায়গা পাওয়া মূল লক্ষ্য। সারাদিন যা গেল তার উপর দিয়ে সে ভরে উঠেছে। খিদেও পেয়েছে বেশ। পুটলিতে খাবার আছে, খেয়ে নেবে। কাঠুরিদের স্ত্রী সন্তান ছুটে এলো। সম্রাট আর সম্রাটের বেগমকে দেখে তাদের চক্ষু ছানা ভরা। চোখ নত করে সালাম জানাতে অপরূপা আর শাহজাদ দেখলো দুই কাঠুরের দুই স্ত্রীর সাথে তাদের দুটো সন্তান এসেছে, দুটোই ছেলে। হঠাৎ শিভানের কথা মনে পড়লো শাহজাদের। মনটা কেমন যেন হয়ে উঠলো। শিভানের বুদ্ধি হওয়ার পর থেকে বেশিরভাগ সময় ধমক দিয়ে দিয়ে পাঠে বসাতে হয়েছে শাহজাদকে। সে বলতেই পড়তে বসে, নয়তো মহলের সবাইকে পাগল বানিয়ে ছাড়ে। এইবার ফিরে গেলে মন ভরে আদর করবে। নিশ্চয় সেও শাহজাদ ভাইজানের অনুপস্থিতি অনুভব করছে। অপরূপা বাচ্চাগুলোকে ডাকলো, কিন্তু তারা এলো না। মায়ের আঁচলের নিচে লুকিয়ে গেল। তাদের চোখ শাহজাদের ঘোড়ার বাদশার দিকে। মন ভরে দু চোখ দিয়ে বাদশাকে দেখছে তারা। মশা কামড়াচ্ছে, তাই পা নাচাচ্ছে বাদশা। কাঠুরে তাদের নিয়ে ভেতরে গেল। শাহজাদ বলল, আমরা তাহলে এখানেই থাকবো। কাঠুরে বলল, না সাহেব, তা কি করে হয়? আপনার সাথে বেগম আছেন, আমাদের লজ্জা দেবেন না। আমরা একটা রাত এখানে থাকতে পারবো। আপনাকে সাহায্য করতে পেরে আমরা ধন্য হব। শাহজাদ বলল, না, এই হয় না। আপনারা দুই পরিবারের মানুষ, আমাদের জন্য কষ্ট করবেন তা হয় না। এখানে আমি ব্যবস্থা করে নিব, এত চিন্তা কিছু নেই। তারা সন্তুষ্ট হলো সম্রাটের ব্যবহারে। কাঠুরের স্ত্রীদের সাথে ভেতরে চলে গেল অপরূপা। দেখলো তাঁবুর মতন করে পর্দা দিয়ে ঘরটা বেঁধেছে তারা। চারপাশে দেওয়াল আর মাথায় ছাউনি, মাটির চুলো, আগুন ধরানোর জন্য শুকনো কাঠ, কাপড় শুকানোর জন্য রশি টানা, একটা পানির জলাধার। অপরূপার খুব পছন্দ হলো। পায়ের জুতো খুলতেই দেখলো রক্তে জুতা ভিজে উঠেছে প্রায়। তারা আটকে ওঠে। রক্ত বন্ধ হওয়ার জন্য তরল ওষুধের বোতল এনে পায়ে ঢেলে দিতেই অপরূপা সতর্কতায় পা সবুজ রঙে মেখে গেল। জ্বলুনির অনুভব হতেই কাঠুরের বউ বাতাস করতে লাগলো। বলল, সম্রাটকে এ কথা জানাবো বেগম? অপরূপা ওষুধগুলো মুছে পাদুকায় পা ঢেকে বলল, কোনো দরকার নেই, সামান্য ক্ষত। আপনার পোশাক ভিজে গেছে, আমরা আপনার জন্য কি করতে পারি? পোশাক চাইতে অপরূপার লজ্জা লাগলো। তাদের পোশাক আছে কি নেই, না থাকলে তো তারাই লজ্জায় পড়ে যাবে। বেটে খাটো কাঠুরের বউটি তার কক্ষ থেকে বেরিয়ে এলো একটি শাড়ি নিয়ে, বাসন্তী রঙের শাড়ি। বলল, এইটা শুধু আনতে পেরেছি বাড়ি থেকে, এটা আপনাকে অনেক সুন্দর লাগবে। অপরূপার শাড়িটা বেশ পছন্দ হলো। সে বলল, আচ্ছা, সম্রাটের কাছে যাই। আমরা আজ একসাথে খাবো, কিন্তু আগে ভাগে খেয়ে নেবেন না। তারা খানিকটা দ্বিধায় পড়ে গেল। ওই সব শাকাতা খাবেন সম্রাট আর বেগম? আজ তাদের বিবাহের প্রথম রাত। আহা, কি দুর্দশায় না করে এখানে আশ্রয়ে এলো। এটা তারা লোকমুখে বলে বলে শুনতে পাবে একসময়। অপরূপা গিয়ে দেখলো শাহজাদ আর কাঠুরে মিলে জায়গাটা শ্যাওলা পরিষ্কার করছে। অপরূপাকে দেখে শাহজাদ ঘাড় ফিরিয়ে তাকালো। তার চুলগুলো কপালের সামনে এসে জড়ো হয়েছে। ভেজা গায়ে পাঞ্জাবিটি লেপ্টে আছে। চোখ দুটো লালচে রঙে দেখালো। বৃষ্টিতে ভেজাই হয়তো। অপরূপার কাছে এগিয়ে এসে বলল, ওনাদের কাছ থেকে একটা পোশাক নাও আর পাল্টে ফেলো। পুটলিতে আমার একটা পায়জামা আর ফতুয়া পেয়েছি, আমার কিছু দরকার নেই। আমার জন্য কিছু দিল না? শাহজাদ হাসলো। দুঃখিত বেগম, ওটা আপনার না, আমার পুটলি ছিল। ঠিক আছে, যান, দ্রুত পোশাক পাল্টান। অপরূপা অভিমানী দৃষ্টিতে তাকিয়ে পোশাক পাল্টাতে চলে গেল। শাড়ি পরে ভেজা চুলগুলো ছেড়ে দিল। চিকন গোছা কাঠুরের বউ বলল, চুল খুলে দিন, শুকিয়ে যাবে রাতের মধ্যে। অপরূপা চুল খুলে দিল। গলায় গয়নাটা পরলো শুধু, কঙ্গন খোলেনি। বাকিগুলো পুটলিতে রেখে দিল।
শাহজাদ পুটলি হতে খাবার দাবার সবকিছুই একে একে বের করলো অপরূপা। মজাদার খাবারের গন্ধে মোমো করে উঠলো চারপাশ। অপরূপা দুটো বসনে দুই পরিবারের জন্য মোরগ মসল্লা, গোস্ত, কাবাব, ডাল, ভাত, ডাল মাখনি ভাগ করে দিল। তারপরে একটা বাসনে তার আর শাহজাদের জন্য রাখলো। বলল, এটা রিজিকে ছিল তাই এত দূরে থেকে এখানে চলে এলো। নিকা উপলক্ষে এসবের আয়োজন হয়েছে। কাঠুরের বউ দুটি চোখ চকচক করে উঠলো। কতদিন বাচ্চাগুলো ভালো মন্দ খায় না। বাচ্চা দুটো বাদশাকে নিয়ে খেলায় ব্যস্ত ছিল। মা তাদের ডেকে নিয়ে এসে খেতে দিল। অপরূপা তাদের পাশে বসে খাওয়া দেখলো। বাচ্চা খাচ্ছে, মা তার নয়ন ভরে দেখছে। এর চেয়ে সুন্দর দৃশ্য কি হতে পারে? আফসোস, মায়ের মহব্বত সে কখনো পায়নি। অপরূপা উকি দিয়ে দেখলো কাজ হয়েছে কিনা। দেখলো তেলপানের ঘর তৈরি হয়ে গিয়েছে, যদিও ভেতরে কেমন তা সে দেখতে পাচ্ছে না। সব কাজ শেষ করতে করতে অঝোর আধায় বর্ষণ নেমেছে পুনরায়। সব গুছিয়ে কাঠুরে দুইজন খেতে চলে গেল। অপরূপা এসেই দেখলো শাহজাদ বৃষ্টির পানিতে হাত মুখ ধুচ্ছে। অপরূপা তার চোখের আড়ালে ঘরের ভেতরে ঢুকে গেল। দেখলো কাঠের তক্তা বিছিয়ে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে। নরম করার জন্য উপরে শুকনো খড়া বিছিয়ে দেওয়া হয়েছে। একটা পাতলা কাঁথা তার উপর সুন্দর করে বিছিয়ে দেওয়া। দুটো কাপড় দিয়ে বানানো বালিশ সেই কাঁথার নিচে। অপরূপা কাছে স্বপ্নের মতন মনে হলো সবটা। মাথার উপরে খোলা। এদিকে ছাদটা তাও খানিকটা অক্ষত আছে। তার পানি গড়িয়ে পাশেই পড়ছে। তার উপর ছাউনি দেওয়ার প্রয়োজন হয়নি। তেরপাল সরানোর আওয়াজ হতেই কেঁপে উঠে পিছন ফিরতে ঝট করে দ্রুত গতিতে সামনে ফিরে গেল অপরূপা। চোখ দুটো খিচে বন্ধ করে ফেললো। শাহজাদ ভেজা পাঞ্জাবি খুলে ভেতরে প্রবেশ করেছে। বাসন্তী রঙের অপরূপাকে দেখে কপাল কুঁচকে কয়েক পলক তাকিয়ে তার পুটলিটা খুঁজলো। না পেয়ে বলল, ওইটা তোমার কাছে? অপরূপা তার দিকে না ফিরেই বলল, কি? পুটলি? ওইখানে আমার পোশাক ছিল। অপরূপার হাতে ছিল পুটলিটা। সে পেছনে হেঁটে শাহজাদের কাছে গিয়ে পুটলিটা দিতে শাহজাদ বলল, কি হয়েছে? কিছু হয়নি, পোশাক পরে নিন। শাহজাদ এবার বিষয়টা বুঝতে পারলো। খপ করে শাড়ির আঁচল টেনে মুখ মুছতে মুছতে বলল, একটা তোয়ালে আনা উচিত ছিল। অপরূপা দম আটকে দাঁড়িয়ে রইল। শাহজাদ শাড়ির আঁচল হাতে পেঁচাতে পেঁচাতে একটা টান দিল। অপরূপার পিঠ গিয়ে ঠেকলো তার বুকের সাথে। শিহরিত হয়ে অপরূপা বলল, হাই আল্লাহ, এভাবে লজ্জায় ফেলবেন না, আমি মারা যাব। শাহজাদ সশব্দে হেসে উঠে তাকে ছেড়ে দিল। অপরূপা প্রাণ নিয়ে পালালো এক প্রকার। বাদশার কাছে ছুটে গিয়ে ওর সামনে বসে হাঁপাতে হাঁপাতে বলল, তোমার মনিব মোটেও সভ্য নয়। শাহজাদ একটা ধূসর রঙের লম্বা হাতা ফতুয়া আর সাদা পায়জামা পরিধান করে ঘর থেকে বেরিয়ে এলো। দেখলো অপরূপার দেওয়ালের ফটক ধরে হাত বের করে ডান হাতের তালুতে বৃষ্টির ফোঁটা জমাচ্ছে, তা আবার বাম হাতের তালুতে নিচ্ছে। শাহজাদ এসে তার পেছনে দাঁড়িয়ে বলল, বাসন্তী কন্যা, খেতে আসুন। অপরূপা পেছন ফিরে বলল, আগে কথা দিন লজ্জা দেবেন না। শাহজাদ ঘাড় ফিরিয়ে কপাল উঁচিয়ে বলল, আমার ন্যূনতম লজ্জা নেই, তোমাকে দেব কি করে? এরূপ উত্তরে অপরূপার চোয়াল ঝুলে পড়ল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, লজ্জায় ফেলবেন না। না না, ফেলবো কি করে? আমি মহৎপ্রাণ মানুষ, বেঁধে রাখবো, এসো। বলে তেলপানের ঘরে ঢুকে গেল। অপরূপা স্লোত গতিতে কণ্ঠরোধ নিয়ে পা বাড়ালো। কক্ষে ঢুকতেই দেখলো শাহজাদ বাসন হাতে বসে আছে। অপরূপা ওর পাশে গিয়ে বসলো। শাহজাদ ওর হাতের তালুতে বাসন তুলে দিয়ে বলল, পেটে তো কোকিল ডাকছে, দেখি পোড়া হাতের ভাত কেমন মজা। অপরূপা ওর হাতের তালুতে দেখলো পোড়া দাগ। মোমবাতি হাতে ঘন্টার পর ঘন্টা শেহরাম সুলতানের জাদুর ধ্যানে বসে থাকার ফল। অপরূপার মন খারাপ করে ভাতের লোকমা মাখাতে মাখাতে শাহজাদের দিকে এগিয়ে দিল। শাহজাদ খেতে খেতে বলল, সব খাবার দারুণ হয়েছে, তুমিও খাও। অপরূপার বাড়িয়ে দেওয়া লোকমাটা অপরূপার দিকে ঠেলে দিল সে। অপরূপা খেতে খেতে অশ্রু জলে হাসলো। বলল, ওই খাবারগুলোতে অনেকগুলো এতিম বাচ্চার রিজিক ছিল, আর এখানে 6 জন মানুষের। দারুণ তো হবেই, আমি ওনাদের বেশ করে দিয়ে ফেলেছি, আমাদের এতটুকুতেই হয়ে গেছে। খুব ভালো করেছো, ওনারা মানুষ ভালো। অপরূপা স্নিগ্ধ হাসলো। বাসনটা নিয়ে বেরিয়ে গেল। বৃষ্টির জলে সেটি ধুয়ে বাদশাকে খেতে দিয়ে ঘরে চলে এলো। শাহজাদ কাপড়গুলো চিপে শুকাতে দিয়েছে। অপরূপা বলল, ভেজা কাপড়ে বেরিয়ে পড়তে হবে সকালে, অনেক ভারী পোশাক, শুকাবে না, তখন দেখা যাবে। অপরূপা
বাসন রেখে বলল, আগুন কমে এসেছে, দুটো কাঠ ফেলতে হবে। শাহজাদ আগুনের কাঠ দিয়ে ফিরে এলো, দেখলো অপরূপা হাতের আগুন খোলার চেষ্টা করছে। শাহজাদ ওর পেছনে হেঁটে তেরপাল টেনে কক্ষের দরজা টেনে দিতেই কক্ষটি ভেতরে আবছায়া হয়ে এলো। অপরূপা পেছন ফিরে তাকাতেই বক্ষপিঞ্জরে প্রবল তোলপাড় টের পেল। শান্ত থাকা মুশকিল হয়ে পড়ল। শাহজাদ ওর পেছনে এসে বসে হাতের উপরে হাত রেখে কঙ্কন খুলে নিল ধীরে ধীরে। অপরূপা ওর মুখের দিকে তাকিয়ে রইল নিষ্পলক। শাহজাদ ওর চোখে চোখ রেখে ভ্রু উঁচিয়ে বলল, শাহজাদ সুলতানকে কতটুকু চেনা হয়েছে? অপরূপা চোখ জোড়া শীতল হয়ে এলো, চোখের কোনায় কোনায় ভরে উঠল জল। একদিনে যদি একটা মানুষকে চেনা যায় কিনা প্রশ্ন করা হয়, তাহলে চোখ বন্ধ করে বলে দিতে পারবে, হ্যাঁ চেনা যায়, যদি সে শাহজাদ সুলতানের মতো মানুষ হয়। তার বিশ্বাস আজকে শাহজাদ সুলতান আর 20 বছর পর শাহজাদ সুলতান ঠিক এমনই থাকবে, এমনই পুত পবিত্র সুপুরুষ। শাহজাদ ওর চোখে জল দেখে উত্তর পেয়ে গেল। চুল সরিয়ে গলার গয়নাটা খুলে দিয়ে উষ্ণ ওষ্ঠপট উন্মুক্ত গ্রীবাদেশে ছোঁয়াতেই সন্তাপে ডুকরে উঠল অপরূপা। দ্রুত সরে গিয়ে শাড়ির আঁচল হাতের মুঠোয় চেপে ধরল। সবটা মিথ্যা হয়ে যাক, তার জীবনে রহমান রূপ ধরে শাহরাম সুলতানের আগমন, মিথ্যা ভালোবাসা, মিথ্যা নাটক, মিথ্যা প্রেম, সবটাই মিথ্যা হয়ে যাক, শুধু সত্যি হয়ে সম্রাট থাকুক। এত পাপিষ্ঠ হয়ে কি করে নিজেকে সমর্পণ করবে সে? শাহজাদ এসে ওকে পাজাকুলা করে তুলে বলল, বাইরের জঙ্গলে বাঘ ভাল্লুক আছে, দিয়ে আসি। অপরূপা তাল সামলাতে না পেরে ওর গলা জড়িয়ে ধরে চোখের জল ছেড়ে দিয়ে বলল, শাহরাম সুলতান ছাড়া আপনি যার কাছে যেতে বলবেন চলে যাব, মৃত্যু হোক। শাহজাদের চোখের তারায় মুক্তঝরা হাসি। ধীরে ধীরে মুখ নামিয়ে অপরূপার কপালের মধ্যখানে ঠোঁট জোড়া চেপে ধরল সজোরে। খুব ভোরে ঘুম থেকে উঠে কাঠুরের সাথে জঙ্গলের মধ্যে ঘুরতে গিয়েছিল শাহজাদ। কাঠুরের ছোট ভাইটি নদীর পাশে সকালে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঘুরে ফিরে এসে শাহজাদ দেখলো বাদশার আপন মনে ঘাস চিবোচ্ছে, বাচ্চা দুটো তার পাশে। শাহজাদ হাত ছাড়া মেরে বাচ্চা দুটোর সাথে টুকটাক কথা বলতে এগিয়ে গেল। তাদের আড়ষ্ট ভাব কমেছে, খোলামেলা কথা বলছে শাহজাদের সাথে। শাহজাদ ঘাড় ফিরিয়ে তেলপাল টাঙানো ঘরটির দিকে তাকালো। অপরূপা এখনো ওঠেনি, কাঠপোড়া আগুনের ধোঁয়া আসছে, চুলায় হয়তো আগুন জ্বালানো হয়েছে। শাহজাদ বাদশাহর মাথায় হাত বুলিয়ে বাচ্চাদের বলল, তোমরা চড়বে? বাচ্চারা খুশি মনে একে অপরের দিকে তাকালো। শাহজাদ বাদশাহের পিঠে তাদের বসিয়ে দিল। বাদশাহ গা ঝেড়ে দাঁড়াতেই দুইজন ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। তাদের চিৎকারে চোখ ছুটে গেল অপরূপার। সে হামি দিয়ে শোয়া থেকে উঠতেই শুনতে পেল দরাজ গলার হাসির কারণ জানতে শাড়িটা গায়ে জড়িয়ে বেরিয়ে এলো ঘর থেকে। এসেই দেখলো শাহজাদ বাদশার পিঠে দুটো বাচ্চাকে বসিয়ে ধরে রেখেছে আর ওদের ভয়ার্ত মুখ দেখে হাসছে। অপরূপা তার প্রাণখোলা হাসি দেখে শৌচাগারের দিকে চলে গেল। কাঠুরে চড়া দাম দিয়ে বন্য মোরগ কিনে এনেছিল এক পাহাড়ি লোকের কাছ থেকে। তা রান্না করছে কাঠুরের বউরা। রুটি আর মাংস রেঁধেছে তাড়াহুড়ো করে। সম্রাট খুব ভরে উঠেছে, এতক্ষণে নিশ্চয়ই খিদে পেয়েছে। অপরূপা হাত মুখ ধুয়ে তাদের সাথে চুলোর পাশে এসে বসলো। ওদের রান্না দেখতে দেখতে অল্প স্বল্প গল্প করলো। জঙ্গলের প্রকাণ্ড গাছপালার ফাঁক গলে সূর্য রশ্মি এসে আছড়ে পড়ে জড়াজড়ি করে শুয়ে আছে জঙ্গলের ভেজা মাটিতে। রোদ দেখে খুশি হলো অপরূপা। যাক, পোশাক শুকিয়ে যাবে আর তারা রওনা দিতে পারবে। রান্না হয়ে আসতেই গরম গরম খাবার নিয়ে এলো সে শাহজাদের জন্য। বলল, ওদের মা ওদের ডাকছে খাওয়ার জন্য, ওদের যেতে দিন, আপনি আসুন, খাবার প্রস্তুত। শাহজাদ ফিরে তাকালো, বলল, আচ্ছা। বাচ্চা দুটোকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে দিয়ে সে পুরো তেলপালের পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলো। অপরূপা রুটি মাংস বেড়ে দিল। বলল, আমরা কোথায় যাব? শাহজাদ ওর সামনে এসে বসলো। বলল, কেন, রূপনগরে। অপরূপা চোখ তুলে ওর দিকে তাকালো। তার চোখে সংশয়, আড়ষ্ট ভাব। শাহজাদ রুটি ছিঁড়ে মাংস ছিঁড়ে ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার উপর ভরসা রাখো, আজ না হোক কাল সবাই জানবে। তাছাড়া সুলতান মহলে তাদের ছোট বেগমের অপেক্ষায় মুখিয়ে আছে।
কিন্তু শাহজাদ ওকে খাইয়ে দিয়ে বলল, কোনো কিন্তু নয়। নিজের দুর্বলতা কিংবা অসহায়ত্ব কখনোই মহলের কারোর সামনে প্রকাশ করবে না। শেহরাম সুলতানের সামনে একদমই না। আম্মা কোনো প্রশ্ন করলে যেটা সত্যি সেটাই বলবে, বাড়তি কিছু বলার প্রয়োজন নেই। আপনি সত্যি সত্যি আপনার ভাইজানের হাতে সবটা তুলে দেবেন? আমি তুলে দিলেও কি উনি তা নিতে পারবেন? সমগ্র রূপনগরের দায়িত্ব কাঁধে নেওয়া কি এতই সহজ? উনি যদি শর্ত মানেন তবেই রাজত্ব পাবেন, নয়তো তা ওনার স্বপ্নই থেকে যাবে। উনি আপনার উপর জুলুম শুরু করবেন আমাকে আপনার সাথে দেখলে। জুলুম তো উনি আগেও করেছেন। আমি নিজেকে প্রস্তুত করার জন্য, মানুষের দুরবস্থা দেখার জন্য মহলে ছেড়েছিলাম। আরো একটা কারণ ছিল, সে কারণটা তুমি। সে যাই হোক, তুমি আমার কাছেই থাকবে, তাই তোমাকে নিয়ে আমার আর চিন্তা থাকবে না। আমি নিশ্চিন্তে কাজে মনোনিবেশ করতে পারবো। তুমি এসব নিয়ে তো ভেবো না। আমি থাকলে তোমার আর বিপদ হবে না, ঠিক আছে? জি। খাবার শেষ হতে শাহজাদ বলল, আমি বাইরে যাচ্ছি, পোশাক শুকিয়ে এলে বেরিয়ে পড়বো। অপরূপাকে থামিয়ে বলল, তুতিনের কথা বললেন না? ওনার সাথে আপনার নিকাহ হওয়ার কথা ছিল, আপনি ওনার কষ্টের কারণ হয়ে গেলেন না? শাহজাদ ওর নিকটে এগিয়ে এলো, হুশ করে নিঃশ্বাস ছেড়ে তার দুগালের পাশে হাত রেখে আগলে ধরে বলল, ওর সাথে নিকাহ হওয়ার কথা ছিল ভাইজানের সাথে। যদি ভাইজান কুপথে না যেতেন তাহলে ভাইজানের সাথে ওর নিকাহ হতো। দাদাজান বলে গিয়েছেন ততিনীকে যেন বাইরে নিকাহ দেওয়া না হয়, কারণ সম্পত্তিতে আর ভাগের দরকার হবে না। দাদাজান মারা যাওয়ার পরপরই ভাইজান উম্মাদের মতন হয়ে গিয়েছিলেন। তারপর অরাজকতা শুরু করেছিলেন নগরে, আর এক সময় বড় চাচা ওনাকে ত্যায্যপুত্র করেন, আর ততিনীর নিকাহ করার দায়িত্বটা এসে পড়ে আমার ওপর। আমি ওকে সবসময় বোনের চোখে দেখে এসেছি। হ্যাঁ, এটা সত্যি, আমি মত দিয়েছিলাম, কারণ তখন তুমি আমার জীবন থেকে অনেক দূরে চলে গিয়েছিলে। আমি ভেবেছিলাম মনকে বুঝিয়ে হয়তো পথের মায়া পথেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু পরে বুঝলাম না, আমি ঠিক ছিলাম। ও তোমাকে যা তা বলতেই পারে কিংবা কষ্ট দিতে পারে, তুমি কষ্ট পেও না। সবসময় মনে রাখবে আমি সবসময় তোমার সাথে আছি। তাই কে কি বললো করলো কিছুতেই কান দেবে না, ঠিক আছে? অপরূপা ওপর নিচ মাথা দুলিয়ে বলল, জি। কিন্তু আমার শেহরাম সুলতানকে নিয়ে ভয় হচ্ছে। উনি জাদু জানেন। যদি আমাদের একসাথে দেখে উনি ওনার জাদুবল দ্বারা মহলে কিংবা নগরের অরাজকতা বাড়িয়ে দেন, তখন কি করবেন? আল্লাহর সহায় হবেন। এত চিন্তা করে এই ছোট্ট মাথাটা নষ্ট করে লাভ আছে? এখানে আমি থাকলেই যথেষ্ট। আফসোস আমার জায়গা হলো না। হয়েছে এই সেই হাবিজাবির যত সব আজে বাজে ভাবনা। যাই হোক, আমি বাইরে আছি। শাহজাদ চলে যাওয়ার জন্য উদ্যত হতে অপরূপা ছুটে এসে ওর পিঠে মাথা ঠেকিয়ে বলল, আমাকে সময় দিন। আপনি আমার জীবনে আলো হয়ে এসেছেন। আমি আপনাকে ঠিক একদিন ভালোবাসবো। আপনি আমার স্বামী। আমি স্বামী স্ত্রীর সম্পর্কের কদর বুঝি। কালেমার সাক্ষী রেখে আমি আপনাকে গ্রহণ করেছি, তাই আপনাকে ভালোবাসা আমার জন্য ফরজ। আপনি আমার জীবনের কেন আগে এলেন না? এত অশোচনীয় অনুতাপ, এত অনুতাপ আর নিজেকে এতটা পাপী বলে মনে হতো না। শাহজাদ চোখ ফিরিয়ে ওর দিকে তাকালো। সামনে ফিরেই অপরূপাকে বুকে টেনে নিয়ে বলল, আমি তোমার জীবনে আগে এসেছি রূপা। সেই সন্ধ্যার পর আমি যখন তোমার ব্যাপারে প্রথম খোঁজ নিলাম তখন তোমার জীবনে কেউ ছিল না। ঠিক তারপর সুভার কাছ থেকে শুনলাম অন্য খবর। হ্যাঁ, আমি সময় নিয়েছিলাম, দেরি করেছিলাম, ওইটাই আমার ভুল। নয়তো তোমার গায়ে একটা ফুলের টোকাও লাগতো না। না, তোমার জীবনে ভুল কেউ আসতে পারতো? এই অনুশোচনায় এতদিন ভুগেছি, কিন্তু আজ আমার কোনো অনুশোচনা নেই। বরং সারা দুনিয়াকে আমি বলতে পারবো তুমি আমার বেগম, সম্রাটের বেগম। অপরূপা ওর বুকে তীব্র সুগন্ধিতে মেখে একাকার হয়ে গেল। শাহজাদ হাসল। সেই কাঠুরের বাজারের দিকে গিয়েছিল তিনি। ফিরেছেন কাশেম আর সৈন্যদলের সাথে ঘোড়ায় চড়ে। কাশেম বাজারের প্রত্যেককে একে একে জিজ্ঞাসা করছিল এই পথে সম্রাট গিয়েছে কিনা, কাল সন্ধ্যায় কেউ দেখেছে কিনা। সেখানে কাঠুরে ছিল। তিনি সবটা খুলে বলতেই কাশেম তাকে ঘোড়ার পিঠে তুলে নিয়ে চলে এলো। শাহজাদ তাদের সবাইকে দেখে আনন্দিত হলো। খুশিতে চোখ জোড়া চকচক করে উঠল। কাশেম ছুটে এসে বুকে বুক মিলিয়ে বলল, সাহেব, এই পথে অনেকবার এসেছি। জঙ্গলে প্রবেশ করলে হয়তো আপনাকে পেয়ে যেতাম কাল রাতেই। শেহরাম সুলতান নগরে ফিরে গিয়েছেন আপনাদের না পেয়ে। পরশু অভিষেকের সময় ঘোষণা করেছেন। শাহজাদের কপালে ভাঁজ পড়ল। বলল, আমার সাথে চুক্তিপত্র স্বাক্ষরিত হওয়া ছাড়া কি করে উনি অভিষেকের সময় ঘোষণা করলেন? আমার শর্ত না মানলে উনি কিছুই পাবেন না। সেজন্য আপনাকে ফিরতে হবে। আমি আশঙ্কা করছি উনি আপনার ফেরার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। বেশ, প্রস্তুত হও, আমরা রওনা দেব। রূপার ঘোড়া কোথায়? কাশেম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ওই যে।
দেখলো রূপা ততক্ষণে তার গলা জড়িয়ে আদর করছে। সে মৃদু হাসলো এই দৃশ্য দেখে। টিংটিং তাকে দেখে খুশিতে শূন্যে পা তুলে হুঙ্কার ছাড়ছে, আর রূপা হাসতে লাগলো। 11টার ক্ষণে তারা বেরিয়ে পড়লো সুলতান মহলের উদ্দেশ্যে। রূপা কাঠুরের বউ দুটোকে তার দুহাতের দু কঙ্গন উপহার দিল। সম্রাট কাসিমকে বলে লোকালয়ে তাদের বাড়ি করার বন্দোবস্ত করে দেওয়ার কথা বলল। কৃতজ্ঞতায় তাদের চোখ চকচক করে উঠল। প্রায় তাদের প্রস্থানে মন খারাপ হলো কাঠুরের বউ বাচ্চাদের। ওনারা যতক্ষণ ছিলেন ততক্ষণ যেন আনন্দে ভরপুর ছিল। অপরূপা টিংটিং এর পিঠে চড়ে শেহজাদের পাশাপাশি ছুটে চলছে পাহাড়ের পথ দিয়ে। ছুটতে ছুটতে তাদের আহারের সময় হয়ে এলো। সকলেই ক্ষুধার্ত। তখন সূর্য কমে এসেছে। সন্ধ্যা হতে হতে তারা পৌঁছে যাবে সুলতান মহলে। ভিন্ন পথে যাওয়ায় ফিরতে বিলম্ব হয়েছে। তারা পথিমধ্যে পাহাড়ের উপর বিশ্রাম নিল। চারপাশে সবুজ গাছগাছালি। গতকালকের ঝড়ের তাণ্ডবে ভিজে ওঠা পাহাড়ের মাটিতে রোদ পড়ায় সোদা মাটির গন্ধ উঠেছে। অপরূপা গিয়ে থামলো একটা ঢালু জায়গায়। সেখানে সবুজ ঘাস আর ঘাস। ঢালু জায়গায় খানিক নিচে নেমে অপরূপা টিংটিংকে খেতে দিল। শেহজাদ আর বাদশাকে নিয়ে ছুটে এসে দেখলো টিংটিং খাচ্ছে, আর অপরূপা পাশে বসে তার গায়ে মুখে হাত বুলিয়ে দিচ্ছে পরম যত্নে। শেহজাদের মনে ক্ষোভ সৃষ্টি হলো। ঘোড়ার পিঠ থেকে নেমে এসে বলল, এতটা মহব্বত আমার প্রতিও নেই? সে কি এমন করেছে যে তাকে চোখের হারাও? অপরূপা বিস্মিত চোখে চেয়ে রইল। শেহজাদ ধপ করে তার কিছুটা দূরে গিয়ে বসলো। অপরূপা তার পাশে ঘেঁষে বসলো। শেহজাদ হাতের তালু ঘষতে ঘষতে বলল, নগরে পৌঁছে তোমাকে পালকিতে উঠতে হবে। ওর মায়া ছাড়ো। অপরূপা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, একটা অবলা পশুকে আপনি হিংসে করছেন সম্রাট? শেহজাদ ওর দিকে চোখা দৃষ্টিতে তাকিয়ে জেদ বজায় রেখে বলল, করবো না? তুমি করতে না আমার জায়গায় থাকলে? একটা পশুকে নিয়ে এত আহ্লাদি করার কি আছে? অপরূপা হাসতে হাসতে শেহজাদের বাহুতে মাথা ফেলে বলল, হাই আল্লাহ, রূপনগরের সম্রাটের এই কি অবনতি! উনি একটা পশুকে হিংসে করছেন? শেহজাদ বাহু থেকে ওর মাথা সরিয়ে বলল, এমনি বললাম, তোমাকে দেখে বলতে বাধ্য হয়েছি, এতটা জরুরি কিছু নয়। অপরূপা হাসতে লাগলো, বলল, এতদিন শাহরাম সুলতানের সাথে ছিলাম, তখন আপনার অনুভূতি কেমন ছিল? খুব জ্বলেছেন। বলুন বলুন। অপরূপার হাসি থামছে না। শেহজাদ ভ্রুকুচটি করে বলল, তোমার এসব বলতে হাসি পাচ্ছে। আমার কি অবস্থা হয়েছিল বুঝতে পারছো তুমি? তখনকার কথা ছাড়ো। এবার উনি ওনার সামনে একদমই ভীত হবে না। আমি এবার কিছুই সহ্য করব না। আমি কেন? পৃথিবীর কোনো স্বামী তার বেগমকে নিয়ে টানাটানি করলে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে চেয়ে থাকবে না। অপরূপা হাসতেই থাকলো। হাসতে হাসতে তার চোখে জল দেখা গেল। হেসে দুহাতে শেহজাদের গাল ছুঁতে শেহজাদ সরে পড়তে যাবে, ঠিক তখনই ও শেহজাদের গায়ের উপর ঢলে পড়ল। শেহজাদের পিঠ মাথা ঘাসের উপর ঠেকালো। অপরূপা তার উপর। সে শেহজাদের বুকে শুয়ে হাসি থামানোর চেষ্টা করে বলল, আচ্ছা আচ্ছা বেশ, শুধু আপনাকে নিয়েই উতলা হব, আর কাউকে নিয়ে নয়। টিংটিংকে নিয়েও নয়। আপনি নিকার আগে বললেন আপনাকে ভালোবাসার তাড়াহুড়োর দরকার নেই। নিকার পরে তো অন্য কথা বলছেন। আপনি কিন্তু কথা রাখছেন না। নিকার আগে আমি তো এটাই জানতাম না যে আপনি একটা হিংসুটে। এখন আপনার আসল রূপ বেরোচ্ছে। খুব খারাপ, খুব খারাপ। বলে শেহজাদের নাক জোড়া চেপে দিয়ে দ্রুত সরে পড়ল সে, কিন্তু সরতে পারলো কই। শেহজাদ তার নরম শরীরটা হ্যাচকা টানে নিজের বুকের নিচে নিয়ে এলো। ঝুঁকে নাকে নাক ঘষতে ঘষতে বলল, সাবধান করছি মহলে ফেরার আগে সব কথা মনে থাকে যেন। অপরূপা হাসি পেল পুনরায়। সে ঠোঁটের উপর হাত চেপে ধরলো হাসি আটকাতে। তারপরও তার চোখ হাসছে। তার হাসি দেখে শেহজাদও হেসে ফেলল। মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে অপরূপার মাথার নিচে হাত গলিয়ে দুহাতে মাথাটা তুলে নিকটে এনে অধরে অধর রাখলো নীরব ভাবে। রূপনগরে পৌঁছানোর সাথে সাথেই অপরূপার মুখ আবৃত করলো। পালকিতে চড়ে বসলো। শেহজাদ তার পাশাপাশি ঘোড়ার পিঠে। টিংটিংকে নিয়ে আসছে কাসেম। অপরূপা পালকি হতে পর্দা সরিয়ে শেহজাদকে দেখলো। শেহজাদ সেদিকে তাকাতেই অপরূপা ঝট করে পর্দা সরিয়ে দিয়ে দুহাতে মুখ ঢেকে হাসে। শেহজাদের ঘোড়ার টগবগিয়ে ছুটে গেল সুলতান মহলের দিকে। থামলো প্রাচীর ঘেরা সুলতান মহলের লোহার সিংহদ্বার পার করে। তার পেছনে পেছনে এসে থামলো পালকির বেহারারা। শৈবান হৈ হৈ করে বলে উঠল, ভাইজান এসেছে, শেহজাদ ভাইজান। সে বলতে বলতে ছুটে এলো। শেহজাদের বুকে ঝাঁপিয়ে পড়লো। শেহজাদ ওকে কোলে তোলে গালে ঠোঁট চেপে ধরলো। শিবান হাঁপাতে হাঁপাতে বলল, আসসালামু আলাইকুম ভাইজান।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? মহলের সবাই কেমন আছে? সবাই একটুও ভালো নেই আপনি ছাড়া। বড় মা খুব কাঁদে। আর শেহরাম ভাইজান, সে বলতে বলতে থেমে গেল। শেহজাদের চোখ অনুসরণ করলো। শেহজাদের চোখ থমকেছে সদর দরজার পার করে সকলের পেছনে এসে দাঁড়ানো শেহরামের কাছে। তার চেহারা হিংস্র।